আসসালামু আলাইকুম। ডিজাইন অফ মেশিন এলিমেন্ট ক্লাসে তোমাদের স্বাগতম। আমি আশিক উজ্জামান তোমাদের সাথে আছি। আজকে যে অধ্যায়টি নিয়ে আমি আলোচনা করব সেটি হলো স্প্রিং ডিজাইন। তো স্প্রিং ডিজাইন বলতে আসলে স্প্রিং বলতে কি বোঝায়? স্প্রিং হলো একটা ইলাস্টিক মেকানিক্যাল পার্ট। ইলাস্টিক মেকানিক্যাল পার্ট বলতে বোঝায়, ইলাস্টিক বলতে স্থিতিস্থাপক মেকানিক্যাল পার্ট, যা শক্তি সঞ্চয় করে রাখে স্থিতিস্থাপক বিচ্যুতির মাধ্যমে নির্দিষ্ট দূরত্বে বল প্রয়োগ করে। এখন বিষয় হলো যে ইলাস্টিক মেকানিক্যাল পার্ট বলতে কি বোঝায় বা স্থিতিস্থাপক মেকানিক্যাল পার্ট বলতে কি বোঝায়। মনে করো একটা স্প্রিং এইভাবে আছে, এই জায়গাতে আমি লোড 10 কিলো নিউটনের একটা আমি লোড ঝুলিয়ে দিলাম। যখন আমি 10 কিলো নিউটনের লোড ঝুলিয়ে দিলাম, এরপরে আমি যখন ঝুলিয়ে দেওয়ার পরে তোমার ইনিশিয়াল অবস্থা থেকে 10 কিলো নিউটনের লোড আমি ঝুলিয়ে দিলাম, ঝুলিয়ে দেওয়ার পরে তোমার ইনিশিয়াল অবস্থান থেকে এই অবস্থায় চলে আসছে। এখন কথা হলো যে এখন অবশ্যই স্প্রিং এর দৈর্ঘ্য বৃদ্ধি পেয়েছে। এবার 10 কিলো নিউটনের লোডটি যখন আমি সরিয়ে নিব, এই স্প্রিং থেকে 10 কিলো নিউটনের লোড যখন আমি সরিয়ে নিব, সরিয়ে নেওয়ার পরে পুনরায় যদি পূর্বের স্প্রিং এর যে অবস্থা ছিল, এইভাবে স্প্রিং এর যে পূর্বের যে অবস্থান ছিল, পূর্বের অবস্থায় যদি ফিরে যায়, এই যে পূর্বের অবস্থায় ফিরে যাওয়াটাকে আমি বলছি স্থিতিস্থাপক বা ইলাস্টিক মেকানিক্যাল পার্ট। তো আশা করি স্প্রিংটা কি আসলে তোমরা বুঝেছো। স্প্রিং এর ব্যবহার অনেক জায়গায় আছে। তোমরা আসলে সবাই স্প্রিং এর অনেকগুলো ব্যবহার আমরা আশেপাশে দেখতে পাচ্ছি। তো স্প্রিং এর ব্যবহারটা খুব কমন একটা বিষয়, এটা নিয়ে আমি বললাম না। এখন আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করবো সেটা হলো স্প্রিং রেট অথবা স্প্রিং এর ইন্ডেক্স। স্প্রিং এর প্রতি সেন্টিমিটার বিচ্যুতির জন্য যে প্রযুক্ত বল সেটি হলো তোমার স্প্রিং রেট। দেখো, এই ডেল হলো বিচ্যুতি আর এফ হলো প্রযুক্ত বল, আর কে বলতে হচ্ছে স্প্রিং রেট। স্প্রিং রেটের পরে আমি যেটা আলোচনা করব সেটি হলো যে স্প্রিং এর ইন্ডেক্স। এখন যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সেটি হলো যে স্প্রিং ইন্ডেক্স। স্প্রিং ইন্ডেক্সটা কি? হেলিকাল স্প্রিং এর গড় ব্যাস এবং তারের ব্যাসের যে রেশিও, হেলিকাল স্প্রিং এর গড় ব্যাস এবং তারের ব্যাসের যে রেশিও, সেটি হলো তোমার স্প্রিং এর ইন্ডেক্স। তোমরা হেলিকাল স্প্রিংটা স্ক্রিনে দেখতে পাচ্ছ। তো এই অধ্যায়ের আমি কিছু সূত্র লিখেছি। এই অধ্যায়ে কিছু সূত্র লেখার আগে আমি তোমাদের কিছু থিওরি নিয়ে আলোচনা করেছি। এখানে কিছু সূত্র লিখেছি, এই সূত্রগুলোর অনেকগুলোর আমি প্রমাণ করিয়ে দিয়েছি। আসলে তোমাদের অনেকগুলো বলতে আমি 2টা সূত্রের প্রমাণ করিয়েছি। যে 2টা সূত্রের প্রমাণ তোমাদের সেমিস্টার ফাইনালের জন্য গুরুত্বপূর্ণ। তো আমি তোমার ম্যাথ রিলেটেড কিছু সূত্র লিখেছি। তোমাদের বইয়ে অলমোস্ট প্রায় 20টা মতো সূত্র আছে, এত সূত্র করার দরকার নাই। আমি যে সূত্রগুলো লিখেছি এই 7টা সূত্র কিভাবে একটা থেকে আরেকটা আসছে একটু যদি তোমরা বুঝে নাও, তাহলে তোমাদের অতিরিক্ত সূত্র মুখস্থ করা লাগবে না। দেখো, প্রথমে আমি লিখেছি শিয়ার স্ট্রেস ইকুয়াল টু K ইনটু 8FD ডিভাইডেড বাই পাই ডি কিউব। এখানে দেখো K বলতে হচ্ছে ওয়াল ফ্যাক্টর, 8, F হচ্ছে তোমার স্প্রিং এ যে লোড প্রয়োগ করবে, এবং D ডায়ামিটারটা হচ্ছে কয়েলের যে গড় ব্যাস, সেটি হলো AD ডিভাইডেড বাই পাই ইনটু ডি কিউব। ডি বলতে এই ছোট হাতের ডি বলতে তারের ব্যাস। দেখো 8 আছে, 8 রাখছি। তারপরে দেখো এখানে একটা আমার 8 আছে, 8 রাখছি। তারপরে তোমার পাই ডি স্কোয়ার নিচে আছে। তারপরে এখন তোমাদের কথা হলো যে পাই ডি স্কোয়ার কিভাবে আসলো। এখানে একটু মিস গেছে, এখানে একটা K হবে। দেখো 8 আছে, 8 রাখছি। তারপরে সি ডিভাইডেড বাই ডি স্কোয়ার। তোমাদের এটা হলো প্রশ্ন কিভাবে আছে। দেখো, আমি স্প্রিং এর ইন্ডেক্স যখন পড়িয়েছিলাম, ইন্ডেক্স সমান লিখেছিলাম সি ইকুয়াল টু ডি ডিভাইডেড বাই ডি। দেখো উপরে একটা ডি আছে, নিচে আছে ডি কিউব। উপরে একটা ডি, নিচে ডি কিউব থেকে যদি আমি একটা ডি নিই, তাহলে ডি ডিভাইডেড বাই ডি ইকুয়াল টু সি লেখা যায়। উপর থেকে নিচ থেকে আমি একটা ডি নিয়ে নিয়েছি, আর আছে একটা আর। তাহলে যদি ডি কিউব থেকে যদি একটা ডি আমি এই জায়গাতে নিয়ে নিই, তাহলে এখন বাকি থাকে ডি স্কোয়ার। এই ডি স্কোয়ারই আমি লিখেছি। পরবর্তীতে দেখো ওয়াল ফ্যাক্টর নির্ণয়ের সূত্র K ইকুয়াল টু 4C - 1 ডিভাইডেড বাই 4C - 4 প্লাস 0.615 ডিভাইডেড বাই সি। সি বলতে হচ্ছে তোমার কি স্প্রিং এর যে ইন্ডেক্স, আর ইন্ডেক্স বের করার সূত্র ডি ডিভাইডেড বাই ডি। তারপরে 3 নম্বরের সূত্র লিখেছি স্প্রিং এর বিচ্যুতি। ডেল ইকুয়াল টু লিখেছি 8F ডি কিউব n ডিভাইডেড বাই জি ডি টু দি পাওয়ার 4। জিটা তো তোমরা সবাই জানো। তারপরে দেখো 8F হচ্ছে তোমার ফোর্স, এখন d³ ডিভাইডেড বাই d টু দি পাওয়ার 4। d³ ডিভাইডেড বাই d টু দি পাওয়ার 4। দেখো d³
উপরে ডি কিউব, নিচে ডি টু দি পাওয়ার 4 থেকে যদি আমি ডি কিউব নিই তাহলে আমি এই ডি ডিভাইডেড বাই ডি ইকুয়াল টু সি লিখে আবার লিখতে পারি, এবং সি এর উপরে একটা কিউব হয় আর কি। তাহলে দেখো এইখান থেকে আসছে সি কিউব, এন আছে, এন কে রেখেছি, জি আছে, জি কে রেখেছি। দেখো তিনটা, এই জায়গা থেকে তিনটা ডি আমি নিয়ে নিয়েছি, আর বাকি থাকে একটা, এই একটা ডি রেখেছি। এখন কথা হলো এন বলতে হচ্ছে কার্যকরী, একটা স্প্রিং এর যে কার্যকরী প্যাচ সংখ্যা সেটি হলো এন। তারপরে দেখো মোট প্যাচ সংখ্যা, একটা স্প্রিং এর মোট প্যাচ সংখ্যা আমি কিভাবে বের করবো? স্প্রিং এর মোট প্যাচ সংখ্যা বের করার সূত্র হলো এন প্রাইম ইকুয়াল টু এন প্লাস হচ্ছে 2, এন প্রাইম ইকুয়াল টু এন প্লাস 2। তাহলে আমাদের স্প্রিং এর মোট প্যাচ সংখ্যা চলে আসবে। তারপরে আছে পিচ কিভাবে বের করবো? পিচ পি ইকুয়াল টু এইচ এফ ডিভাইডেড বাই এন প্রাইম মাইনাস 1। এখন কথা হলো এখানে এন প্রাইমটা, এখানে এইচ এফ হলো মুক্ত দৈর্ঘ্য এবং এন প্রাইম হলো স্প্রিং এর যে টোটাল যে প্যাচ সংখ্যা সেটা। এখন মুক্ত দৈর্ঘ্য নির্ণয়ের সূত্রটা কি? মুক্ত দৈর্ঘ্য নির্ণয় আমি কিভাবে করবো? মুক্ত দৈর্ঘ্য এইচ এফ ইকুয়াল টু এন প্রাইম ডি প্লাস এন প্রাইম মানে হচ্ছে টোটাল যে প্যাচ সংখ্যা ইন্টু ডি বলতে হচ্ছে তারের ব্যাস, প্লাস ডেল প্রাইম ম্যাক্স মানে কি? তোমার স্প্রিং এর যে বিচ্যুতি সেটি। স্প্রিং এর বিচ্যুতি নির্ণয়ের সূত্র কিন্তু আবার উপরে লিখেছি দেখো, প্লাস এন প্রাইম মাইনাস 1, এন প্রাইম বলতে হচ্ছে তোমার স্প্রিং এর যে টোটাল প্যাচ সংখ্যা ইন্টু 0.1। পিচ কোণ তো আমি লিখেছি ল্যামডা ইকুয়াল টু tan ইনভার্স পি ডিভাইডেড বাই পিডি। বাইরের ব্যাসটা দেখো, বাইরের ব্যাস নির্ণয় করবো আমরা কিভাবে? একটা স্প্রিং এর বাইরের ব্যাস কিভাবে নির্ণয় করবো? ডি ইকুয়াল টু মানে আউটার ডায়ামিটার এটা মিন করেছি আমি, ডি প্লাস ডি বলতে হচ্ছে তোমার কয়েলের গড় ব্যাস, আর এইডি বলতে হচ্ছে তারের ব্যাস। তো এই ছিল সূত্র রিলেটেড সংক্ষিপ্ত আলোচনা। এই অধ্যায়টি তোমরা যখন করবা, আমি এই অধ্যায়ের কিছু থিওরি আগে আলোচনা করেছি। থিওরি যতটুকু ম্যাথ করার জন্য থিওরি লাগবে আমি ততটুকু থিওরি নিয়ে আমি কথা বলেছি। তো থিওরিগুলো আশা করি সহজ আছে, তোমরা পড়লে বুঝতে পারবা। তারপরে আমি এই অধ্যায়ের গুরুত্বপূর্ণ দুইটা প্রমাণ করিয়েছি, যে প্রমাণগুলো তোমাদের সেমিস্টার ফাইনালের জন্য অনেক গুরুত্বপূর্ণ। এই প্রমাণ দুটো করবা। এই সূত্রগুলো তোমাদের বইয়ে যে অনেকগুলো সূত্র আছে, এতগুলো সূত্র করার দরকার নেই। আমি টোটাল 20টা সূত্রের মধ্যে থেকে যে 7টা সূত্র লিখে দিয়েছি, এই 7টা সূত্র থেকে আমি দেখা যাচ্ছে যে প্রায় অলমোস্ট সবগুলো ম্যাথ করিয়ে দেওয়ার চেষ্টা করব। তো ওই ম্যাথগুলো করার পরে তোমাদের এক্সট্রা যদি ম্যাথ করার প্রয়োজন পড়ে তাহলে তোমরা করবা, দেখবা তোমরা নিজেরাই ম্যাথ করতে পারছো। 2-1টা হয়তো বা প্রবলেম হতে পারে। তো আমি আর কথা না বাড়িয়ে সরাসরি এবার ম্যাথে চলে যাবো। এই অধ্যায়ে প্রথমেই যে ম্যাথটি তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ সেটি হলো যে একটি হেলিক্যাল স্প্রিং ডিজাইন করো। একটা স্প্রিং ডিজাইন করো। যখনই আমাদেরকে বলবে যে একটা স্প্রিং ডিজাইন করো, তখন স্প্রিং এর তারের ব্যাস, তারপরে তোমার কয়েলের ব্যাস, স্প্রিং এর প্যাচ সংখ্যা, মোট প্যাচ সংখ্যা, তারপরে তোমার মুক্ত দৈর্ঘ্য, পিচ, এইগুলো সাধারণত বের করে দেখিয়ে দিতে হবে। তার মানে যখনই বলবে ডিজাইন করো বললেই তোমাকে অনেকগুলো অ্যান্সারের টার্ম চলে আসবে আর কি, অনেকগুলো অ্যান্সারের তোমার টার্ম চলে আসবে। তো দেখো আমি প্রশ্নটায় যেসব ডাটাগুলো দেওয়া আছে আমি একটু সাইডে লিখে নিয়েছি। দেখো প্রথমে লেখা আছে বলের মান দেওয়া আছে তোমার 275 কেজি, তারপরে 3.25 সেন্টিমিটার বিচ্যুতি ঘটে, তার মানে ডেলের মান, এটার মান দেওয়া আছে 3.25 সেন্টিমিটার। তারপরে দেওয়া আছে স্প্রিং এর ইন্ডেক্স দেওয়া আছে 8, এবং শিয়ার স্ট্রেসের মান দেওয়া আছে, এবং মডুলাস অফ রিজিডিটির মান দেওয়া আছে। এখন কথা হলো আমাদের প্রথমে এখন কি করতে হবে? ডিজাইন করতে হবে, তার মানে তারের ব্যাস বের করতে হবে। তারের ব্যাস বের করার সূত্র আমরা ডেরিভেটিভ করেছিলাম এস ইকুয়াল টু কে 8 FD ডিভাইডেড বাই পাই ডি কিউব। এখন দেখো এই প্রশ্নে কে এর মান নাই, তার মানে আমাকে কে এর মানটা মানে ওয়াল ফ্যাক্টরের যে মানটা সেটা বের করে নিতে হবে। ওয়াল ফ্যাক্টর বের করার সূত্র 4c কে ইকুয়াল টু 4c মাইনাস 1 ডিভাইডেড বাই 4c মাইনাস 4 প্লাস 0.615 ডিভাইডেড বাই 8। তো এখানে আমি যদি মানটা বসাই 4 ইন্টু সি এর মান কত বলো তো? সি এর মান হলো 8 মাইনাস 1, 4 ইন্টু 8 মাইনাস 4 প্লাস 0.618 ডিভাইডেড বাই প্লাস 0.618 ডিভাইডেড বাই এখানে হচ্ছে সি আর কি, আমি সূত্রটা একবারই মান বসাই দিয়েছিলাম। সি এর মান হলো 8। তাহলে এইটুকু যদি আমরা ক্যালকুলেটর করি তাহলে আমাদের মান আসে 1.18। তো আমাদের দেখো ওয়াল ফ্যাক্টরের মানটা আমাদের চলে আসছে। ওয়াল ফ্যাক্টরের মান আমরা পেয়ে গেছি। এবার একটু খেয়াল করো, এই প্রশ্নে কোথাও আমাদের ডায়ামিটারের মানটা দেওয়া নাই। তাহলে ডায়ামিটারের মান দেওয়া না থাক, কিন্তু আমাদের দেখো ইন্ডেক্স দেওয়া আছে, তার মানে আমরা ওই শিয়ার ফরম্যাটে আমরা নিয়ে চলে যাব। শিয়ার ফরম্যাটে কিভাবে নিয়ে যাব? তাহলে একটু এখানে দেখাই, এস রেখে দিলাম ইকুয়াল টু কে ইন্টু 8f রাখলাম। এবার ডি ডিভাইডেড বাই এখানেকার একটা ডি, তার মানে কি সি লেখা যায় না? তাহলে নিচে থাকে কি পাই, একটা ডি সি এর মধ্যে চলে গেছে, বাকি থাকে আরেকটা
আরো 2টা ডি স্কোয়ার। এখন দেখো এই জায়গাতে আমরা যদি মানটা বসিয়ে দিই তাহলে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সারটা চলে আসবে। আমি এখান থেকে শুরু করছি। এসএস এর মান দেওয়া আছে 3500 ইকুয়াল টু কে এর মান হচ্ছে 1.18 ইন্টু 8 ইন্টু এফ এর মান, এফ এর মান 275 ইন্টু সি, সি এর মান কত, সি এর মান হলো 8, সি এর মান 8 ডিভাইডেড বাই পাই ইন্টু ডি স্কোয়ার, ডি স্কোয়ারের মানটাই আমাদের বের করতে হবে, ডি স্কোয়ার। এই ডি এর মান এটা ক্যালকুলেটরে দিলে সরাসরি আমাদের একটা মান চলে আসবে, ডি এর একটা মান আসবে, সেটি হলো এটি আমাদের কাঙ্ক্ষিত উত্তর। তো প্রথম পার্টটুকু আশা করি তোমরা বুঝেছো। এবার আমরা পরবর্তী পার্টে চলে যাবো। এবার বের করতে হবে কয়েলের ব্যাস। কয়েলের ব্যাস যদি বের করি, দেখো আমরা সি এর মান জানি, ছোট ডি এর মান জানি, কয়েলের ব্যাস মানে কত, বড় ডি না? তাহলে বড় ডি ইকুয়াল টু লেখা যায়, ডি ইকুয়াল টু লেখা যায় সি ইন্টু ছোট ডি। তাহলে সি এর মান হলো 8 এবং ছোট ডি এর মান আমরা 1.4 বের করেছি, 1.4 বের করেছি। তাহলে এই এতটুকু যদি আমরা ক্যালকুলেটর করি তাহলে আমাদের যে মানটা আসে সেটি হলো 11.2 সেন্টিমিটার। এটি আমাদের আরেকটি উত্তর। দেখো এতটুকু তোমরা যদি বুঝে থাকো, এবার এই ম্যাথের পরবর্তী অংশে চলে যাব। পরবর্তী অংশে বলছে যে তোমার প্যাচ সংখ্যা বের করতে হবে। প্যাচ সংখ্যা কিভাবে বের করব? দেখো প্যাচ সংখ্যা বের করার আমরা একটা সূত্র লিখেছি, ডেল ইকুয়াল টু 8f(c^n) ডিভাইডেড বাই জিডি। তাহলে আমরা প্যাচ সংখ্যা বের করে ফেলতে পারবো। দেখো ডেল এর মান দেওয়া আছে, ডেল এর মান কত দেওয়া আছে, 3.25 ইকুয়াল টু 8 ইন্টু এফ, এফ এর মান কত দেওয়া আছে 275 ইন্টু সি কিউব, সি এর মান দেওয়া আছে 8 মানে 8 এর উপরে কিউব ইন্টু এন ডিভাইডেড বাই জি, জি এর মান দেওয়া আছে 0.85 ইন্টু 10⁶ ইন্টু ডি, ডি এর মান আমরা বের করেছি 1.4। এতটুকু যদি আমরা ক্যালকুলেটর করি তাহলে আমাদের এন এর একটা মান চলে আসে। এখান থেকে এন এর যে মানটা আসে সেটি হলো মোস্ট 3.43। তার মানে আমাদের প্রায় চারটি প্যাচ আছে। প্যাচ সংখ্যা আমরা এই জায়গা থেকে, মানে কার্যকরী যে প্যাচ সংখ্যা বা সক্রিয় যে প্যাচ সংখ্যা আমরা এটা বের করে ফেলেছি। তো এই ম্যাথের এতটুকু তোমরা যদি বুঝে থাকো, এই ম্যাথের পরবর্তীতে আমাকে বের করতে হবে মোট প্যাচ, মানে টোটাল প্যাচ সংখ্যা বের করতে হবে। তারপরে কি করতে হবে, এই ম্যাথে পরবর্তী পার্টে মোট প্যাচ, মুক্ত দৈর্ঘ্য আর পিচ এতটুকু বের করলে আমাদের স্প্রিংটা ডিজাইন হয়ে যাবে। তো চলো এতটুকু তোমরা যদি বুঝে থাকো, এই ম্যাথের পরবর্তী পার্টটুকু আমি করছি। এবার এই ম্যাথের পরবর্তী পার্টটুকু আমরা লিখবো মোট প্যাচ। মোট প্যাচ কিভাবে বের করতে হবে বলেছিলাম, n+2 মানে আমাদের n এর যে মানটা আসবে, মানে সক্রিয় প্যাচ সংখ্যার সাথে জাস্ট 2 যোগ করে দিলে আমাদের মোট প্যাচ চলে আসবে। তাহলে সক্রিয় প্যাচটা কত আসছিল বলতো, সক্রিয় প্যাচ আসছিল 4 + 2 ইকুয়াল টু টোটাল প্যাচ হলো কয়টি, 6টি। এবার মুক্ত দৈর্ঘ্য আমরা ক্যালকুলেশন করব। মুক্ত দৈর্ঘ্য কিভাবে ক্যালকুলেশন করব, এই যে মোট প্যাচ এটাকে আমি n প্রাইম দ্বারা ইন্ডিকেট করছি। তাহলে n প্রাইম ইকুয়াল টু 6 ইন্টু ডি, ডি এর মান কত বলতো, ডি এর মান আমি প্রথমে এখানে মিশাই দিয়েছি, ডি এর মান আমি বের করেছিলাম প্রথমেই 1.4 প্লাস ডেল, ডেল এর মান হচ্ছে 3.25 প্লাস n প্রাইম মাইনাস 1, n প্রাইম বলতে হচ্ছে টোটাল প্যাচ 6 - 1 ইন্টু 0.1। এতটুকু যদি আমরা ক্যালকুলেটর করি আমাদের যে মান আসবে সেটি সেন্টিমিটার। এটি আমাদের আরেকটি উত্তর, এটাও আরেকটি উত্তর। এবার আমরা বের করব পিচ। পিচ কিভাবে বের করব, পিচ ইকুয়াল টু লিখেছি যে মুক্ত দৈর্ঘ্য ডিভাইডেড বাই টোটাল প্যাচ মাইনাস 1। তাহলে মুক্ত দৈর্ঘ্যের মান কত আছে বলো তো, 12.15 ডিভাইডেড বাই n প্রাইম মাইনাস 1, n প্রাইম মানে কত, টোটাল যে প্যাচ মাইনাস 1। তাহলে এটা যদি ক্যালকুলেটর করি তাহলে আমাদের একটা মান আসে, সেটি হলো 2.43 সেন্টিমিটার। এটি হলো আমাদের কাঙ্ক্ষিত উত্তর। দেখো পরবর্তী ম্যাথটা তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, সেটি হলো যে 9 মিলিমিটার ব্যাস বিশিষ্ট ইস্পাত তারের তৈরি হেলিক্যাল স্প্রিং, এর স্প্রিং ইন্ডেক্স দেওয়া আছে। দেখো তারের যে হচ্ছে তোমার ডায়ামিটার, এটাকে আমি সেন্টিমিটার লিখে দিয়েছি, স্প্রিং এর ইন্ডেক্স দেওয়া আছে 8। তারপরে বলছে যে স্প্রিং রেট 9 kg/cm, এই যে স্প্রিং রেট কে দ্বারা প্রকাশ করেছি। তারপরে শিয়ার স্ট্রেসের মান দেওয়া আছে, মডুলাস অফ রিজিডিটির মান দেওয়া আছে। এবার এখান থেকে আমাদের কাছে বের করতে বলছে প্যাচের সংখ্যা, স্প্রিং এর
যে তোমার প্যাচের সংখ্যা এবং মোট প্যাচ সংখ্যা, মানে সক্রিয় প্যাচ সংখ্যা এবং মোট প্যাচ সংখ্যা। কারণ আমরা জাস্ট খালি সূত্রে যদি বসাই দিই তাহলে আমাদের মান চলে আসবে। সেটি হলো সক্রিয় প্যাচ সংখ্যা। সক্রিয় প্যাচ সংখ্যা কে ইকুয়াল টু, মানে এখানে স্প্রিং এর রেট আমরা একটা সূত্র পড়েছিলাম, স্প্রিং রেট কে ইকুয়াল টু জিডি ডিভাইডেড বাই 8 সিকিউ ইনটু এন। এখানে কে এর মান কিন্তু দেওয়া আছে 9, কে এর মান হচ্ছে 9 ইকুয়াল টু জি এর মান দেওয়া আছে 0.805 ইন্টু 10 টু দি পাওয়ার 6 ইন্টু ডি। ডি বলতে হচ্ছে তোমার 0.9, ডি এর মান 0.9 ডিভাইডেড বাই 8 ইন্টু সি কিউব। সি বলতে হচ্ছে 8 এর উপরে কিউব ইন্টু এন। এই এন এর মানটাই আমাকে বের করতে বলছে, এটা যদি ক্যালকুলেটর করি তাহলে আমাদের এন এর একটা মান আছে, সেটি হলো 20টি। এটি আমাদের একটি উত্তর। এবং টোটাল প্যাচ সংখ্যা আমরা জানি এর সাথে জাস্ট 2 যোগ করে দিলেই টোটাল প্যাচ সংখ্যা চলে আসবে। এন প্রাইম ইকুয়াল টু 20 প্লাস 2 ইকুয়াল টু 22টি। আশা করি তোমরা এতটুকু বুঝে থাকবে। এইবার আমাদেরকে কি বলছে, বিচ্যুতি বের করো, মানে ডেলের মান বের করতে বলছে। এখানে বিচ্যুতির মান আমাকে বের করতে বলছে। আচ্ছা দেখো, এই ম্যাথের পরবর্তী পার্টে আমাকে বিচ্যুতি নির্ণয় করতে বলছে। আচ্ছা বিচ্যুতি নির্ণয়ের ক্ষেত্রে আমরা একটা সূত্র পড়েছিলাম, স্প্রিং রেট। আমি মনে হয় বলে দিইনি এই সূত্রটা, একটু দেখে নিই। ভাই স্প্রিং রেট ইকুয়াল টু কে ইকুয়াল টু এফ ডিভাইডেড বাই ডেল। এখানে এফ হচ্ছে প্রয়োগকৃত বল এবং ডেল হচ্ছে বিচ্যুতি। আমি এই জায়গাতে কে এর মান তো আমার এখানে দেওয়া আছে। এখন এফ এর মানটা আমি ক্যালকুলেটর করে যদি কোনভাবে বের করে ফেলতে পারি তাহলে আমরা বিচ্যুতি পেয়ে যাব। তাহলে এফ এর মান নির্ণয় করার ক্ষেত্রে আমরা কোন দিকে খেয়াল করবো বলতো? এস এস ইকুয়াল টু কে ইন্টু 8 এফ ডি ডিভাইডেড বাই পাই ডি কিউব। এই যে এখানে এফ আছে, এই এফটা আমাকে বের করতে হবে। তো এই এফ যদি বের করতে যাই, এই এফ বের করার ক্ষেত্রে আমার কোন ভ্যালুটা এই সূত্রে নাই, একটু খেয়াল করলে দেখবা যে এই কে এর মানটা নাই। তো কে এর মানটা আমাকে বের করে ফেলতে হবে। কে এর মান বের করার জন্য দেখো আমি লিখেছি কে ইকুয়াল টু 4c মাইনাস 1, 4c মাইনাস 4, মানে ওয়াল ফ্যাক্টরের যে সূত্রটা পুরোটাই আমি লিখেছি। আর আরেকটা বিষয় দেখো, এখানে আমার সি এর মান নাই, সি এর মানটা আমি বের করে নিয়েছি। সি ইকুয়াল টু দেখো, মানে স্প্রিং ইনডেক্স সি ইকুয়াল টু ডি ডিভাইডেড বাই ডি। তাহলে এখানে দেখো আমরা বড় ডি এর মানটা কিন্তু আমরা এই জায়গা থেকে বের করে ফেলতে পারছি। সরি, এখানে সি এর মান আছে কিন্তু এখানে আমাদের ডি এর মানটা নাই। ডি এর মানটা কিভাবে বের করেছি? সি ইকুয়াল টু ডি ডিভাইডেড বাই ডি। তাহলে হচ্ছে এখানে দেখো ডি ইকুয়াল টু 8 মানে হচ্ছে তোমার স্প্রিং এর ইন্ডেক্স, আর হচ্ছে ডি বলতে তারের ব্যাস। তারপরে এই যে ডি এর মান বের করেছে 7.2 সেন্টিমিটার। তার মানে আমি এখানে কোনোভাবে ক্যালকুলেশন করে কে এর মান বের করে এই জায়গায় যদি বসিয়ে দিই তাহলে আমাদের অ্যান্সারটা হয়ে যাবে। তাহলে আমরা ক্যালকুলেটরে যদি করি তাহলে 4 ইন্টু সি এর মান হলো 8 মাইনাস 1, 4 ইন্টু সি এর মান 8 মাইনাস 4 প্লাস 0.615 ডিভাইডেড বাই 8। এটা যদি আমরা ক্যালকুলেটর করি, কে এর যে মানটা আসবে, কে এর মান হলো 1.18। তো কে এর মান এখন আমরা এই জায়গাতে জাস্ট বসিয়ে দিব। দেখো এখানে এস এস এর মান দেওয়া আছে 4300, কে এর মান আছে 1.18 ইন্টু 8 ইন্টু এফ এর মান দেওয়া আছে। এফ এর মানটা আমি এফ এর যে মানটা আমি বের করব, এফ এর মান আমি যদি এখানে বের করতে চাই, এফ লিখলাম ইন্টু ডি এর মান বের করেছে 7.2 ডিভাইডেড বাই পাই ইন্টু ডি কিউব। ডি বলতে 0.9 এর উপরে কিউব। এখান থেকে ক্যালকুলেটর করলে আমার এফ এর যে মান আসে সেটি হলো 144.89 কেজি। এখন দেখো আমরা এখান থেকে আমরা বিচ্যুতি আমরা বের করে নিতে পারবো। উই নো কে ইকুয়াল টু এফ ডিভাইডেড বাই ডেল। তাহলে কে এর মান আমরা বের করেছি, কে এর যে মানটা বের করেছি কত? 1.18। এফ এর মান 144.89 আমি বের করেছি। তারপরে ডেল, তাহলে এখান থেকে আমি ডেলের যে মানটা বের করব ক্যালকুলেটর করলে আমাদের ডেলের মান আসে 16.09 সেন্টিমিটার। এটি আমাদের কাঙ্ক্ষিত উত্তর। তো আশা করি তোমরা ম্যাথটা বুঝেছো। তোমরা যদি এই ম্যাথ বুঝে থাকো তাহলে আমি পরবর্তী ম্যাথে চলে যাব। একটি বয়লারের ভেতরে সর্বোচ্চ বাষ্প চাপের মান দেওয়া আছে 13 কেজি পার সেন্টিমিটার স্কোয়ার। ঠিক আছে না? এখানে আমার প্রেসারের একটা মান দেওয়া আছে। নিরাপদ ভালভের ব্যাস 6.5 সেন্টিমিটার। এই যে ডিভি ভালভের যে ব্যাস সেটা আমি লিখেছি। এবং চাপাধিক্যের সময় সর্বোচ্চ 1.75 সেন্টিমিটার উপরে উঠে। এখন কথা হলো
যে আমি এটাকে ডেল টু কিভাবে বুঝলাম যে এটা ডেল টু। দেখো এখানে প্রশ্নেই কিন্তু দেওয়া আছে, এরপরে একটু দেওয়া আছে স্প্রিং এর ইন্ডেক্স দেওয়ার পরে লিখেছে প্রাথমিক সংকোচন 3 সেন্টিমিটার। তো প্রাথমিক সংকোচন যদি ডেল অন ধরি 3 সেন্টিমিটার হয়, তাহলে অবশ্যই পরবর্তীটা আমি বুঝে নিই, সহজেই বোঝা যায় যে এটা ডেল টু ইকুয়াল টু 1.7 সেন্টিমিটার। এরপরে বলছে যে হেলিক্যাল সংকোচন স্প্রিং ডিজাইন করো। মনে করো স্প্রিং এর প্রান্তদ্বয় স্কয়ার ও গ্রাউন্ড এবং ব্যবহৃত ধাতুর অনুমোদন যোগ্য শিয়ার স্ট্রেসের মান দেওয়া আছে, জি এর মান দেওয়া আছে। এখন কথা হলো যে তোমরা হাইড্রোলিক্সের একটা সূত্র পড়েছিলে, সেটা হলো যে মোট বল এফ ইকুয়াল টু, আমি এই সূত্রটা প্রথম দিকে লিখে দিইনি, মোট বল এফ ইকুয়াল টু প্রেসার ইন্টু এরিয়া। মোট বল এফ ইকুয়াল টু প্রেসার ইন্টু এরিয়া, আচ্ছা এটার ইউনিটটা কি হয় একটু দেখায়। সেটি হলো প্রেসারের ইউনিট যদি কেজি পার সেন্টিমিটার স্কোয়ার হয়, এরিয়ার ইউনিট যদি সেন্টিমিটার স্কোয়ার হয়, সেন্টিমিটার স্কোয়ার কাটে আলটিমেটলি আমাদের ইউনিটটা চলে আসে কেজিতে। তো আমরা এই জায়গা থেকে আমরা আগে মোট বলটা বের করে নিব। মোট বলটা কিভাবে বের করব? দেখো প্রেসারের মান দেওয়া আছে 13 ইন্টু এরিয়া মানে হচ্ছে তোমার পাই ইন্টু ডি স্কোয়ার ডিভাইডেড বাই 4। এখানে ডি বলতে ডিভি মানে ভালভের যে ব্যাসটা আর কি, 6.5 এর উপর স্কোয়ার ডিভাইডেড বাই 4। এইটা যদি আমরা ক্যালকুলেটর করি তাহলে আমাদের একটা মান আসে 431.38 কেজি। দেখো এতটুকু তোমরা বুঝছো আশা করি। এরপরে দেখো আমাদের প্রশ্নে বলছে যে তোমার 431.38 কেজি যখন তোমার বল প্রয়োগ করা হবে, এই বলটা যখন প্রয়োগ করা হবে তখন তোমার স্প্রিংটা কতটুকু, তোমার স্প্রিং এর বিচ্যুতি ঘটবে কতটুকু বলতো? স্প্রিং এর বিচ্যুতি ঘটবে, এই যে প্রাথমিক বিচ্যুতি সেটা হলো 3 সেন্টিমিটার, যেটা এখানে লেখা আছে। তার মানে 431.38 বল প্রয়োগের ফলে এত কেজি বল, এই বলটা যখন প্রয়োগ করা হবে স্প্রিং এ, তখন স্প্রিং এর বিচ্যুতি ঘটবে 3 সেন্টিমিটার। কিন্তু স্প্রিং এর বিচ্যুতি ঘটতে হবে অ্যাকচুয়ালি কত? স্প্রিং এর, তাহলে টোটাল স্প্রিং এর বিচ্যুতি আমরা কত জানি বলতো? টোটাল স্প্রিং এর বিচ্যুতি আমরা জানি, স্প্রিং এর টোটাল বিচ্যুতি ইকুয়াল টু লেখা যায় 1.75। এটা ক্যালকুলেটর করলে आंसर আসে 4.75 সেন্টিমিটার। এখন বিষয় হলো আমার যদি ভালভটা খোলার প্রয়োজন পড়ে তাহলে 4.75 সেন্টিমিটার পর্যন্ত তোমার বিচ্যুতি ঘটাতে হবে। কিন্তু আমার এখানে বল প্রয়োগ করা হচ্ছে 431.38 কেজি। 431.38 কেজি বল প্রয়োগ করলে তোমার বিচ্যুতি ঘটে 3 সেন্টিমিটার। দেখো বোঝার বিষয় আছে কিন্তু এই জায়গাতে, এখানে একটু তোমাদের বুঝতে ঝামেলা করবা। 3 সেন্টিমিটার। তাহলে তোমার এখন আমরা যে কাজটা করব সেটি হলো যে আমাদের কতটুকু, এখন আমাদের বলটা তো শুধুমাত্র 3 সেন্টিমিটারের জন্য হয়েছে, কিন্তু আমাদের টোটাল এখন আমাদের মানে বলের ক্যালকুলেশনটা করতে হবে এভাবে যে তোমার 3 সেন্টিমিটার বিচ্যুতির জন্য ঐকিক নিয়ম করতে হবে। বিচ্যুতিতে প্রয়োজনীয় বল কত বলতো? 431.38 কেজি। এবার 1 সেন্টিমিটার বিচ্যুতিতে প্রয়োজনীয় বল লেখা যায় 431.38 ডিভাইডেড বাই 3 কেজি। তারপরে এবার আমাদের কতটুকু বিচ্যুতি লাগবে বলতো? তাহলে আমাদের ভালভ খুলবে 4.75 সেন্টিমিটার। 4.75 সেন্টিমিটার বিচ্যুতিতে প্রয়োজনীয় বল 431.38 ইন্টু 4.75 ডিভাইডেড বাই 3। তাহলে এইটা যদি আমরা ক্যালকুলেটর করি আমাদের মান আসবে 683 কেজি। 683 কেজি। তো এই ছিল আমাদের বলের একটা ক্যালকুলেশন। তো এই জায়গাটা তোমরা আশা করি বুঝেছো। তো এই জায়গাটা
তোমরা প্রথমে যদি ভালোভাবে না বুঝতে পারো তাহলে ভিডিওটা কয়েকবার টেনে টেনে দেখবা, আশা করি এই জায়গাটা খুব সহজেই তোমরা বুঝে নিবা। তো এতটুকু তোমরা যদি বুঝে থাকো, এরপরে এখন তোমরা তো সহজেই স্প্রিং ডিজাইন করতে পারবা। এর পরের যে পার্টটুকু আছে এই ম্যাথের, এটা 1 নাম্বার আমি যে ম্যাথটি করিয়ে দিয়েছি এই ম্যাথটার মতো। তো আমি এই পার্টটা আর করিয়ে দিলাম না, তোমরা এটা নিজেরাই করতে পারবা। এছাড়াও তোমাদের করতে যদি প্রবলেম হয় তো অবশ্যই জানাবা। আচ্ছা, তো আজকের ভিডিওটি এখান পর্যন্তই। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। পরবর্তীতে তোমরা আর কোন টপিকের উপর ভিডিও চাও এটা তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবা। এতে করে আমি ইন্সপায়ার হবো এবং পরবর্তী ভিডিও তোমাদের কমেন্টের উপর ভিত্তি করে আমি করার চেষ্টা করব।